সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মভিত্তিক উগ্রবাদ যাই বলি না কেন, যে এইটার যখন আত্মপ্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম, তারপর থেকে নানাভাবে তারা নানা নামে এসেছে, নানা ব্যানারে এসেছে, সেভাবে যদি বলি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণটা কি আমাদের স্থির ছিল কিনা তাদের দিকে? শুধু আমাদের দেশে না, আজকে আপনি যদি বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনি আপনার দৃষ্টি রাখেন, অনুসন্ধিৎস দৃষ্টি যদি আপনি রাখেন, সেখানে আপনি দেখবেন কোনো না কোনোখানে আপনার এক ধরনের অস্থিরতা চলছে, যেটা মিলিটেন্সি বা আমাদের বাংলা ভাষায় আমরা এখন যেটাকে আমরা খুব প্রচলিত হয়েছে জঙ্গিবাদ। অতি সম্প্রতিও জাতিসংঘের একটা হিসেবে দেখা গেছে, জাতিসংঘের ইউএন সিকিউরিটি কাউন্সিলকে সেখানে একটা রিপোর্ট করেছে এই অ্যান্টি টেরোরিজম যে ডিরেক্টরেট আছে, তারা বলছে পৃথিবীর অন্তত 100টা দেশে 30,000 এই মিলিটেন্টরা দে আর গ্রোমিং আপ দেমসেলফ, দে আর প্রিপেয়ারিং টু ক্যারি আউট মোর সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। তারা আরো বেশি করে উগ্রপন্থার আশ্রয় নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু একটা ভয়াবহ রূপ পৃথিবীব্যাপী সৃষ্টি হতে পারে। কারণ একটা যুদ্ধে দুটা পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে দোনো পক্ষই এক পক্ষে জানে, যেমন ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে অনেকবার, সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার যুদ্ধ হয়েছে, ভিয়েতনামে আমেরিকানরা যুদ্ধ করেছে। এগুলি একজন প্রতিপক্ষ জানে। এখানে কিন্তু প্রতিপক্ষকে জানা খুব কঠিন, কারণ এটা অনেকটা গ্যারিলা ওয়ারফেয়ারের মতো। আচ্ছা, আপনি যাকে মিলিটেন্ট বলছেন বা জঙ্গি বলছেন, তাকে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সেই স্বরূপে যখন প্রকাশিত হচ্ছে, আপনার সামনে এসে হাজির না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে তার অনুসন্ধানে চালিয়ে যেতে হবে। কেউ কেউ সেখানে সফল হচ্ছে, সেখানে তাকে নিবৃত করা যাচ্ছে। অনেক সময় যখন ঘটনা ঘটে যায় তখন আমরা, কিন্তু আসল প্রশ্ন আসছে বিশ্বব্যাপী এই অস্থিরতা বা এই মিলিটেন্সি বা এই জঙ্গিবাদ, এগুলি কেন সৃষ্টি হলো, কেন এগুলি আসলো? শুধু এটা যদি আমাদের দেশে হতো, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কথাগুলি আলোচনা করতাম। এটা আমাদের দেশের শুধু প্রেক্ষাপটে নয়, এটা সৃষ্টি করার পেছনে যে বুদ্ধিবৃত্তি যেটা কাজ করেছে, ইন্টেলেকচুয়ালিটি যেটা, সেটা একটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি। আরেকটা আমি আলোচনা করতে চাবো, সেটা হচ্ছে মিলিটারি ক্যাম্পেইন। এইগুলোতে কিভাবে এই জিনিসগুলো এগিয়ে আসছে। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেল কি, জার্মানিতে যেটা একজোডাস আমরা যেটাকে বলা হয়, বা তার সাথে জেনোসাইড যেটা হয়েছে, সেটা ইহুদিদেরকে কিন্তু দলে দলে ইহুদিদেরকে হত্যা করা হয়েছে। হিটলার সেটার কারণ হয়েছে। কিন্তু সেখানে দেখা গেল কি 1920-তে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারও আগে 1920-তে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে বালফোর ডিক্লারেশন, যেটা 1917-এ ডিক্লেয়ার করা হলো যে ফিলিস্তিনকে ভিত্তি করে একটা জিউস স্টেট করে তোলা হবে। তো সেখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সমাপ্তি হলো, তখন কিন্তু সেখানে ইসরায়েল নামক দেশটাকে এনে বসানো হলো ফিলিস্তিনের উপরে, এবং সেখানে দলে দলে মানুষ কিন্তু ফিলিস্তিন থেকে তারা সরে আসলো, তারা বাস্তুহারা হলো, তারা রিফিউজি হয়ে গেল, শরণার্থী হলো। বিশ্ব সেটাকে দেখলো, কিন্তু সেই একই সাথে মানুষের যে অবর্ণনীয় দুঃখ কষ্ট, সেটাও কিন্তু অন্য সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তার ফলশ্রুতি আমরা দেখেছি কোনো কোনো সময় ব্ল্যাক সেপ্টেম্বরের সৃষ্টি হয়েছে, সেখানে ফিলিস্তিন পিএলও সৃষ্টি হয়েছে, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের সৃষ্টি হয়েছে। তারা সময়ে সময়ে, তখন লায়লা খালেদ আমাদের সেই সময়ের তরুণদের মনের মধ্যে এক ধরনের সাংঘাতিক একটা সে ইমেজ ক্রিয়েট করলো, বীরের একেবারে সেটা লিজেন্ডারি ক্যারেক্টার সে হয়ে গেল, একটার পর একটা প্লেন হাইজ্যাক করছে। ইভেন কি শোনা গেল কোনো কোনো সময় তাকে দেখে পাইলটরা বলতো যে এক্সকিউজ মি প্লিজ, আমার প্লেনটা অন্তত কখনো আপনি হাইজ্যাক করিয়েন। এমন একটা লিজেন্ডারি ক্যারেক্টার হয়ে গেল। সেটার পেছনে কিন্তু এই যে জর্জ হাবাজের যেমন ব্ল্যাক সেপ্টেম্বর, যারা একটার পর একটা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যখন চালু করেছে, কিন্তু তারপরও সেখানে ফিলিস্তিন নামক জেরুজালেমকে ভিত্তি করে, যেখানে মুসলমানদের অত্যন্ত পবিত্র জায়গা আল আকসা আছে, খ্রিস্টানদেরও পবিত্র স্থান, সেখানে সৃষ্টি করা হলো ইসরায়েলকে। চালালো কারা? পশ্চিম, ওয়েস্ট সেখান থেকে ইসরায়েলকে মদদ দিয়ে আরব বিশ্বগুলো একদিকে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলোকে তারা নাশচাট করলো, সেখানে রাজতন্ত্র নাশচাট করে গেল। আরেকদিকে ইসরায়েলকে দিয়ে প্রগতিশীল যেগুলি আরব শক্তিকে তারা সেখানে নিবৃত্ত করলো। একই সাথে আপনি দেখবেন যখন জামাল আব্দুল নাসের 60-তে যখন আরব প্যান আরবিজম
আরব জাতীয়তাবাদের যখন সৃষ্টি করার কথা ডাক দিলেন, জি। তখন তার মুখোমুখি সৃষ্টি করা হলো বান্নাকে দিয়ে ব্রাদারহুড। কারণ পশ্চিম তখন তারা দে ওয়ার অ্যাফ্রেড, তারা তখন বয়ার্ত দৃষ্টিতে জামাল আব্দুল নাসেরের আরব জাতীয়তাবাদকে তারা দেখলো যে এটা যদি হয় তাহলে আমাদের স্বার্থের উপর আঘাত আসবে, আরব জাতীয়তাবাদ যদি সৃষ্টি হয়। সেখানে ব্রাদারহুড সৃষ্টি করে বান্নার মাধ্যমে, যেখানে বলা হলো যে ব্রাদারহুড কি করলো, সোভিয়েত ইউনিয়নকে তোমরা রোকো, কারণ ওরা নাস্তিক, ওরা ধর্মের উপর আঘাত আনবে, শুধু খ্রিস্টানটির উপর না, ইসলামের উপর আঘাত আনবে। সুতরাং সেখানে সোভিয়েতের বিরুদ্ধে তারা এক ধরনের মিলিটেন্সি ক্রিয়েট করলো ব্রাদারহুডের মাধ্যমে। জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা যেটা আসলো সেটা হলো ইসরায়েলকে যদি প্রক্সি ল্যান্ড হিসেবে, ফরওয়ার্ড লোকেশন হিসেবে যদি ব্যবহার করে, আউটপোস্ট হিসেবে আরব বিশ্বের উপরে খোদকারি করা, মাতবরি করা, যেখানে যার জন্য আপনি যদি এখানে পিছনে এসে দেখেন, সেখানে ইরান যেখানে, সেখানে তার বিশাল যে ডেপথ যেটাকে বলা হয়, সেটাকে খাটো করার জন্য ইসরায়েলের মাধ্যমে সিরিয়ার উপরে তারা আঘাত হানা শুরু করলো, জর্ডানেরকে প্রেশারের উপর রাখলো, ইজিপ্টের উপরে প্রেশার ক্রিয়েট করা হলো। এগুলো কিন্তু এখানে যে সাফারিংগুলো, যেগুলি মানব বিপর্যয়, মানুষের মধ্যে যে বিপর্যয়, সেগুলো কিন্তু আমাদের এই অঞ্চলও, যেহেতু ধর্মীয়ভাবে আমরা এক সূত্রে গঠিত, এখানে কিন্তু এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমাদের এই অঞ্চলের মানুষদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তার ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। আমি আপনাকে আই ব্যাগ ইউর অ্যাপোলজি, আমি ওটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিসকে একটু আগে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমি ইন্টেলেকচুয়াল যে এটার উপরে পেছনে যে বুদ্ধিবৃত্তিক যে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে যে এটা কিভাবে আরো ডেভেলপ করলো। আপনি হার্ভার্ড, আমরা জানি পৃথিবীতে এখনো বিশ্ববিদ্যালয় বা বুদ্ধি চর্চার সবচেয়ে বড়, আমরা বলি যে খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের স্যামুয়েল হান্টিংটন একেবারে বিখ্যাত বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল। উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওনার যে গ্রন্থ, সেখানে উনি দেখালেন যে ক্ল্যাশ বিটুইন দ্য ওয়েস্ট, অর্থাৎ ওয়েস্টের যে সিভিলাইজেশন তার সাথে ইসলামিক সিভিলাইজেশনের মধ্যে যে ক্ল্যাশ, সেটা দেখাতে গিয়ে উনি যে কাজটা করেছেন সেটাও কিন্তু এইসবের পেছনে কিন্তু ইন্ধন দিয়েছে, অনেকে সেটাকে বাহবা দিয়েছে। উনি বলেছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতা হচ্ছে শ্রেষ্ঠ, এবং চাইনিজ সিভিলাইজেশন অর্থাৎ কনফুসিয়াসের যে মতবাদ সেটা, এবং ইসলামিক সিভিলাইজেশন হচ্ছে ওয়ার্স্ট পসিবল সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ওয়েস্ট যদি কোনো এক সময় না কোনো এক সময় আপনার এই ইসলামিক সিভিলাইজেশন বা ইসলামিক যে সভ্যতা, সেটাকে যদি ট্যাকেল করতে না যায়, এক সময় ইট উইল ক্রাফটস দ্য ওয়েস্ট, ইভেন ওয়েস্টের উপরে এসে প্রভাব বিস্তার করবে। আমার এখনো মনে হচ্ছে স্পষ্ট, ভদ্রলোকের নামটা হয়তো আমি বলতে পারবো, সিআইএ ডিরেক্টর। তো সেখানে তাকে ফরেন রিলেশনস কমিটিতে যখন জিজ্ঞেস করা হলো একটা প্রশ্ন, যে আফটার দ্য ডিমাইস অফ সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর আপনার দৃষ্টিভঙ্গিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবচেয়ে বড় হুমকি কি? হি ইজ নট জাস্ট স্পয়েল ইভেন এ সেকেন্ড, হিজ অ্যান্সার ওয়াজ, তার উত্তর হলো যে ইসলামিক মিলিটেন্সি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পরেই এখন টার্গেট করতে হবে আমাকে ইসলামিক মিলিটেন্সিকে। দ্যাট ওয়াজ দেয়ার। আচ্ছা, এখন তারপরে আসতে পরবর্তী পর্যায়ে যেটা আমরা দেখি, এগুলি এই বুদ্ধিবৃত্তিক কিছুটা আবরণে আরও আছে, অনেক কিছু আছে, সেগুলি এখানে হয়তো আমরা এত প্রেক্ষাপট সেটা পাবো না এত পরিসরে। বাট আমি তারপর আসছি মিলিটারিতে। মিলিটারিলি কীভাবে হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন তার মতবাদের কারণে হোক, পশ্চিমের তারা যেটা হলে গ্র্যাড গেম থিওরি বলা হয়, গ্র্যাড গেমটা সবসময় হয়েছে, অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তানকে ভিত্তি করে। আফগানিস্তান দখল করে নিল সোভিয়েত ইউনিয়ন, বারবার কারমাল আরও একটার পর একজন, একজনের পর একজন শাসক সেখানে আসলো। আমেরিকানরা সোভিয়েত ইউনিয়নকে সরাসরি মোকাবেলায় না গিয়ে পাকিস্তান বেস মুজাহিদানি সৃষ্টি করলো। এটা কিন্তু সেই দিনের ঘটনা, এটা ঐতিহাসিক না, এটা আমাদের সমসাময়িক ঘটনা। আমরা জানি মুজাহিদিন সৃষ্টি করে আফগানদের বিরুদ্ধে। তখন জিবিও ব্রেজনেস্কি ছিলেন তাদের নিরাপত্তা অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। অ্যাকর্ডিং টু হিজ ভার্সন, ফার্স্ট তাদের ইনভেস্টমেন্ট অফ অনলি $5,000, with $5,000 they start attacking the Soviet troops in Afghanistan. সেখানে সোভিয়েত ইউনিয়নে মুজাহিদিনদেরকে স্ট্রিঙ্গার মিসাইল থেকে শুরু করে হেন অস্ত্রশস্ত্র নাই, হেন জিনিস নাই যেটা তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হয় নাই। সেখানে একটার পর একটা
যে মিলিটেন্ট গ্রুপ বা আমরা যে বলি জঙ্গিবাদী গোষ্ঠী তাদেরকে সৃষ্টি করা হলো। তাদের কিভাবে উত্তেজিত করা হলো? টু সেভ অ্যান্ড রেস্কিউ দ্য ইসলাম, ইসলামকে রক্ষা করো। ইসলামকে রক্ষা করো। তাহলে কে উত্তেজিত? ইসলামিক এই মিলিটেন্সিটাকে একটা গ্রুপের মধ্যে বা সমসাময়িক তরুণ সমাজের মধ্যে, সেটা সৌদি আরব হোক, ইরাক হোক, উজবেকিস্তান হোক, তাজিকিস্তান হোক, কাশ্মীরতে হোক, বাংলাদেশ তারা যে থেকে, সম্পৃক্ত হতে শুরু আমাদের করেছে। বাংলাদেশ থেকে কিন্তু বিরাট একটা দল গিয়েছে। এটাও ঐতিহাসিক সত্য। তখন আমাদের এখানে কিন্তু জঙ্গিবাদ বা আমাদের এখানে সন্ত্রাস যাই বলেন, মিলিটেন্সি বলেন, তখন কিন্তু সেটা সৃষ্টি হয়নি। না। তাহলে ওরা গেল কিসের জন্য? কিসের ডাকে? নট সেভ হিজ মাদারল্যান্ড, নট সেভ হিজ ইসলাম। ওন, টু সেভ দি ইসলাম। এখান থেকে তারা চলে গেল। সেটাতে গেলে কি আছে? পাওনা তখনই হলো কি, ওখানে মারা গেল আমি শহীদ হয়ে যাব, আমার জন্য শহীদি দরজা, আমার জন্য বেহেশতের দরজা খুলে যাবে। তাহলে সেটা হচ্ছে তার মধ্যে এক ধরনের দুইটা ইন্সপিরেশন। একটা হচ্ছে ইফ আই ক্যান সেভ ইসলাম, ইয়েস আই উইল বি রিওয়ার্ডেড, ইফ আই ডাই দেয়ার স্টিল আই উইল বি মোর রিওয়ার্ডেড। তাহলে সেখানে গেল। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন সেখানে বিপর্যস্ত হয়ে পড়ল। স্ট্রিঙ্গার মিসাইল, আমরা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন থেকে শুরু করে মোস্ট মডার্ন ওয়েপনরে শুরু করে, ব্রাইবিং থেকে শুরু করে, এমনও প্রবাদ গুজব আছে, এবং এটা গুজব না, সত্য। পাকিস্তানি রুপির থেকে একসময় ডলারের দাম সস্তা হয়ে গেছিল পাকিস্তানের ফ্রন্টিয়ার প্রভিন্সে। তো সেখানে সোভিয়েত ইউনিয়ন পরাস্ত হলো, তারা চলে গেল। আমেরিকা থট দ্যাট আমাদের উই হ্যাভ অ্যাচিভ দ্য মিশন, দে লেফট, বাট উইদাউট অ্যাড্রেসিং দিস গ্রুপ, যাদের আমি সৃষ্টি করেছি। আমার মুজাহিদিনরা কোথায় যাবে? এই যে দলে দলে তারা কিছু কাশ্মীরের দিকে, মানে তাদের পুনর্বাসন কোথায় হবে? তারা কিভাবে, তাদেরকে আমি কোথায় নিব? তারা কি রেজিমেন্টেড? যেমন যুদ্ধ শেষে একটা কোর হোক, একটা ডিভিশন হোক, একটা ব্যাটালিয়ন হোক, একটা প্ল্যাটুন হোক, বা যে কোনো সৈন্য পরিমাণ, সৈন্য সংখ্যক, তারা তাদের ব্যারাকে ফেরত আসবে। তার সদস্য ব্যারাকে যুদ্ধ জয়ের পরে সে বীরের বেশে, মুজাহিদিনদের ব্যারাক, কিন্তু এদের যুদ্ধ জয়ের পরে বীরের বেশে কোথায় যাবে তারা? কোন দেশ তাকে রিসিভ করবে? তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। They became the Frankenstein. The word Frankenstein is very much applicable for this situation for the United States of America. হয়তো তারা, আমি জানি না, হয়তো তারা সেটা চেয়েছিল কিনা, এরা ছড়িয়ে পড়ুক, এরা জায়গায় জায়গায় আরো কিছু ধরনের এই জিনিস সৃষ্টি করুক। দেন তারপর আসলো মিলিটারি। এটা হলো তারা গোয়েন্দা বৃত্তির মাধ্যমে গেল, এটা ইন্টেলেকচুয়াল পর্যায়ে পড়ে, বুদ্ধিবৃত্তিক এগুলির মধ্যে হয়েছে। তখন আসলো এবার তো আক্রমণ হলো, আক্রান্ত হলো। তার আগে কি ছিল? সবাইকে বিশ্বব্যাপী ছড়ানো হলো যে অ্যালায়েন্স করে তোলা হলো ইরাকের বিরুদ্ধে, ইরাকি বাহিনীর বিরুদ্ধে, যে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, বায়োলজিক্যাল ওয়েপন আছে, এবং দে আর প্রিপেয়ারিং দেমসেলফ ফর গোয়িং ফর নিউক্লিয়ার ওয়েপন, আণবিক যে অস্ত্র শস্ত্রের জন্য যাচ্ছে সাদ্দাম হোসেন। তখন একটা বিশাল একটা ভীতি সৃষ্টি হলো বিশ্বব্যাপী যে সাদ্দামের না কি আছে, কি আছে। এবং তারা এখন বলছে বেসলেস, ভুল তথ্যের ভিত্তিতে, সমস্ত ভুল তথ্যের উপরে ভিত্তি করে ইরাক করা হয়েছে, এবং সেখানে একটা ধ্বংসযজ্ঞ চালানো হলো। হাজার 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 না, লক্ষ শিশু সেখানে মারা গেল। ইরাকের উপরে দীর্ঘদিন থেকে নো ফ্লাই জোন ছিল। সেই নো ফ্লাই জোনের ফলে কি হয়েছে? ইরাকের $বিলিয়ন আছে, সেগুলি কনফিসকেট করা হলো। ইরাকি লোকরা খাওয়ার পেল না। ইরাকি শিশুরা তাদের যে শিশু খাদ্য সেটা থেকে বঞ্চিত হলো, ওষুধ থেকে বঞ্চিত হলো। আচ্ছা, সেখানে সেই নো ফ্লাই জোনের পরে ফাইনাল অ্যাটাকটা হলো তার উপর আক্রমণ, এবং আক্রমণে ইরাক এই বড় শক্তির কাছে সবকিছু বিপর্যস্ত হলো। সাবসিকুয়েন্টলি দেখা গেল ইরাকের কাছে কিছুই নাই। সেটা কিন্তু একটা রিপারকাশন কিন্তু বিশ্বব্যাপী হয়েছে, বিশেষ করে ইসলামিক ওয়ার্ল্ডে, মুসলিম ওয়ার্ল্ডে এটা একটা হয়েছে। এটা কি করা হলো? যে তার কাছে কিছুই নেই, তাকে তাহলে উইদাউট এনি, এটা একটা ফলস অ্যান্ড বেসলেস অ্যালার্মের উপরে একটা দেশকে সরকার করে দেওয়া হলো। এখানে কিন্তু একটা খুব মজার জিনিস হচ্ছে, ইরাক ওয়াজ হ্যাভিং মোর পপুলেশন অফ শিয়া দেন দ্য সুন্নি, বাট সুন্নিরাই, সাদ্দাম হোসেন সুন্নি, যার জন্য সে ফালুজা থেকে শুরু করে তার বেল্টটা নিয়ে সুন্নিরাই কিন্তু সেনাবাহিনীতে, প্রশাসনে, সব জায়গায় সবচেয়ে বেশি করলো। হয়তো বেশ তারা মনে করেছে পশ্চিমারা যে এবার সুন্নি আর শিয়ার মধ্যে একটা চলাচল হবে, কে ক্ষমতা দখল করবে, আমাদের কাজ শেষ, মানে তাদেরকে সাংঘর্ষিক জায়গায় অবস্থায় রেখে আমরা চলে যাচ্ছি। কিন্তু সেটা না হয়ে রিপাবলিকান গার্ডরা, এখন বর্তমানে যে আইএসিস, হঠাৎ করে একটা জিনিস হয়ে যায়। কালকে সকালবেলা আপনি যদি শুনে যে বুড়িগঙ্গা তীরে 2 ব্যাটালিয়ন সৈন্য দাঁড়িয়ে আছে, আরে বেটা কার সৈন্য, কে বানাইলো, কোত্থেকে আসলো, এই অস্ত্র কোত্থেকে আসলো? এটাই তো স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমার উত্তর হচ্ছে রিপাবলিকান গার্ডরা গেল কোথায় সাদ্দামের? তারা মানে
এই জায়গায় কিন্তু তারা গিয়ে একত্রিত হয়েছে এবং সেটাকে এখন তারা সেখানে গিয়ে সিরিয়ার উপরে, তার আগে আরো জিনিস আসছে, সিরিয়া আক্রান্ত হলো। পশ্চিম চায়নাতে বাশার আসাদ ওখানে, বাশার থাকুক সেখানে, ক্ষমতায় থাকুক, তাকে হটাতেই হবে। সেখানে বিদ্রোহীদের কিন্তু প্রচুর অস্ত্র দেওয়া হচ্ছে, এটা প্রকাশ্যে, এটা কোনো অপ্রকাশ্য ব্যাপার না। ও প্রকাশ্যে যারা বিদ্রোহী আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এখন সেখানে বলা হচ্ছে যে তাকে হটাতে হবে। এটার কারণ কি? ইরান কিন্তু তার ডেপথ সৃষ্টি করেছে সিরিয়াকে বেস করে। সিরিয়া থেকে যারা হামাস, হিজবুল্লাহ, ওরা কিন্তু দে গট দেয়ার যেটা রিফুয়েলিং বা যেটা আমরা বলি কি তার ব্যাকআপটা সেখান থেকে পায়। তাহলে সেটা এই হিজবুল্লাহ আর এই হামাস যাদেরকে বলি না কেন, তারা ইসরায়েলের উপর থ্রেট সৃষ্টি করে। এখন যদি সেটাকে তারা সাহায্য করছে বাশারের আল আসাদের তার শক্তি বা তার সেনাবাহিনী, তার গোয়েন্দা সংস্থা, যেটাই হোক, তার প্রশাসন। সুতরাং সেটাকে কাটেল করে গেলে এই ফরওয়ার্ড লোকেশনের হামাস, হিজবুল্লাহ এরা কিন্তু পিছিয়ে হটবে। ইরানের ফ্রন্ট লাইনটা কিন্তু অনেক স্কুইজ হয়ে যাবে। এখন কিন্তু ইরানকে সহজে পাওয়া যাবে না। এখানে মধ্যখানে বিশাল একটা বিস্তৃত ভূমি রয়ে গেছে, সিরিয়া রয়ে গেছে, ইরাক রয়ে গেছে, তার একেবারে ফ্রন্ট তার ইয়ে হলো, আমি বলবো যে ফোর্স হচ্ছে হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস এরা। তাহলে আসাদের যদি ফল হয় হিসাব অনুযায়ী, তাহলে এরা স্কুইজ হয়ে যাবে, তাহলে এদিকে চলে আসবে। সেখানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, বর্তমানে রাশিয়া ওয়াজ অ্যাজ অনলুকার এক সময়। বাট আমরা যেটা পত্রপত্রিকায় দেখেছি, তাও আবার পশ্চিমা সেই সিএনএন বলেন, সেই নিউ ইয়র্ক টাইম ম্যাগাজিনে দেখা গেল কি ওয়ান অফ দ্য ইরানিয়ান জেনারেল হি ভিজিট মস্কো। সেখানে ভিজিট করে সে বোঝাতে সক্ষম হলো যে ইমিডিয়েটলি ইফ ইউ ক্যানট ইন্টারভেন ইন সিরিয়া, তাহলে এখানে আবার একটা জাতিসংঘের আন্ডার ইউএন কাভার একটা নো ফ্লাই জোন করে ফেলবে, তখন কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্ট এটা হ্যাম্পার হবে। সো পুতিন হ্যাভ নট স্পয়েল ইভেন আওয়ার্স, হি ডিপ্লয়েড হিজ এয়ার পাওয়ার ইন সিরিয়া। সিরিয়াতে গিয়ে তারা যখন বম্বিং শুরু করলো, ওয়েস্ট হ্যাভ ফেইল ইন দেয়ার ক্যারিং আউট দেয়ার মিশন। আসাদকে টপল করতে তারা পারল না, কারণ আসাদের সেনাবাহিনী তার অনুগত আছে। এখানে কিন্তু আসাদ থেকে সেনাবাহিনী এই পর্যন্ত ডিফেকশন নাই, কিন্তু এখানে বিদ্রোহ করে কোথাও চলে যায় না, তারা নট ডিফেক্টেড, তারা ইন্ট্যাক্ট রয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, তারা যখন দেখলো সোভিয়েত ইউনিয়ন এখানে চলে আসলো, তখন তারা আরো বেশি এনকারেজ, দে রিইনফোর্স, বিকজ তাদের রিইনফোর্স দে আর বম্বিং অন ফর্ম। একদিকে আমেরিকা বম্বিং করতেছে সিরিয়ার উপরে, আলেপ্পো, এটা ফালুজা, আজকে এটা, কালকে এটা, আজকে আলেপ্পোতে যে ঘটনাগুলি ঘটছে, বিভৎস হত্যাকাণ্ড চলছে ওখানে। ইরাকে বিভৎস হত্যাকাণ্ড চলেছে, আফগানিস্তানে বিভৎস হত্যাকাণ্ড চলেছে। ইন দ্য নেম অফ দ্য আরব স্প্রিং আরব বিশ্বব্যাপী সব সরকারগুলিকে ডিস্টেবল করা হলো। এখন বলা হচ্ছে যেটা ভুল করা হয়েছে। আমাদের এখানে এর ধারাবাহিকতায় কিভাবে জঙ্গিবাদ উত্থান হলো? আমরা সিরিয়ার উপরেই ছিলাম। সেখানের উপরে দুই দিক থেকে, একদিকে আমেরিকানরা দে আর অ্যাটাকিং, দে আর বম্বিং, আর রাশিয়া এখন ইরানকে ব্যবহার করে বম্ব করছে। তাহলে ঘটনাটা হচ্ছে কি, যে বম্ব করুক ইজ অন টু দ্য ইসলামিক ওয়ার্ল্ড অর আরব ওয়ার্ল্ড, আরব পেনিনসুলার উপরে হচ্ছে, কিন্তু বম্বিংগুলি হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার উপরে। এখন সেটার রিপারকাশনটা, সেটার প্রতিক্রিয়াটা কিন্তু বিশ্বব্যাপী হচ্ছে, তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমরা অতি সম্প্রতি দেখছি বলছে তোমাদের আর সিরিয়া আসার দরকার নেই, তাদের বলছে তোমরা ফিলিপিনে চলে যাও। ফিলিপিনে মিন্দানো হয়তো ওখানে মরো বিদ্রোহীরা আছে, সেখানে হয়তো বেস করে তারা বলা হচ্ছে আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যে সেখানে তারা 2টা ব্যাটালিয়নের স্ট্রেংথ তারা এখন দে আর ট্রেনিং। তাহলে এটা তো আস্তে আস্তে আমাদের বাড়ির কাছে, ঘরের কাছে আস্তে আস্তে আগাচ্ছে জিনিসগুলো। আজকে এখানে হচ্ছে, কালকে ওখানে হচ্ছে, পরশু ওখানে হচ্ছে। এখন সেটার প্রতিক্রিয়া কিভাবে হচ্ছে দেখেন, এই সিএনএনে বা এই টাইম ম্যাগাজিন বা এই মিডল ইস্টে, এই ফেসবুকে, এগুলো কিন্তু আমাদের একটা প্রশ্ন আজকে আমাদেরকে আলোড়িত করেছে। আমাদের শিক্ষিত ছেলেপেলেরা কেন এবার কিভাবে ইনক্লাইন হলো, কিভাবে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ইভেন কি টরন্টো বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই ছেলে এসে মালয়েশিয়া থেকে এসে জয়েন করছে, বা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ডাক্তার দেখা যাচ্ছে কানাডা থেকে আসছে। এটার কারণ কি? বিকজ তারা দিয়ে অনলুকার, এইসব জিনিসগুলো তার অ্যাক্সেস আছে, যেটা আমাদের একেবারে মাদ্রাসা ভিত্তিক ছাত্রছাত্রীদের কিন্তু এখানে সেই অ্যাক্সেসটা কম। এইটা দেখে তাদের মধ্যে 2টা জিনিস হচ্ছে। একজন বিশ্ববিখ্যাত এই
যেটি সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট, সে বলছে এখানে দুইটা জিনিস কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে হিজ বিলঙ্গিংস, একটা হচ্ছে তার একটা এক ধরনের ইন্টিগ্রিটি। সেটা কি? সেটা হচ্ছে সে মনে করছে যে আমার তো ধর্মীয় দিক থেকে তার চেতনা, তার মধ্যে আঘাত হচ্ছে, তার মধ্যে ক্রিয়া যেটা হচ্ছে, যেটা সে দেখছে যে অকারণে মানুষ মারছে, সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদহীনভাবে মানুষ মারা যাচ্ছে। এটা কিন্তু ধর্মীয় চেতনা, কেউ অস্বীকার করতে পারে, কিন্তু এই চেতনাবোধকে কিন্তু অস্বীকার করার কোনো পথ নাই। এটা আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এটা স্বাভাবিক, অস্বাভাবিক তেমন কিছু না। তার বিরুদ্ধে এই যে জামাল আব্দুল নাসের যেটা জাতীয়তাবোধের চেতনা যেটা সৃষ্টি করতে চেয়েছিল, সেটা ছিল মৌহ ঔষধ। আপনি যদি আজকে যদি আমরা যেমন বাঙালি জাতীয়তাবাদ, এখন আমি আমাদের প্রেক্ষাপটে আসছি, আমাদের যদি জাতীয়তাবোধ, জাতীয় চেতনা যদি বেশি, যত সমুজ্জ্বল হবে, যত বেশি ধারালো হবে, যত বেশি এটা শাইনিং হবে, তত বেশি কিন্তু আমরা এগুলির থেকে কিন্তু আস্তে আস্তে পরিত্রাণ পাবো। এটা কিন্তু যত কথাই বলি এরে ধরি, ওকে কেন, কে কোত্থেকে হচ্ছে না হচ্ছে, এটার থেকে বড় কথা হলো আমাদের জাতীয়তাবাদ, আমাদের সমুন্নত যদি থাকে, আমরা কিন্তু এটা থেকে কিন্তু যে বারবার তারা যে ঘুরে ঘুরে বিভিন্ন নামে আসছে, তাহলে আমাদের মানে আমাদের তাদের দিকে নজরদারিটা কি ঠিক মতো নেই? আছে বলেই তারা নাম বদলাচ্ছে, পাল্টাচ্ছে। কারণ জানে যে সে তুষারকে খুঁজছে বা এমদাদকে খুঁজছে, সুতরাং এমদাদের নামটা বদলাই ফেলো। এমদাদের নাম করে কামাল করে যাও, জামাল করে দাও, নাম বদলাও। থাকবো আমি, কিন্তু আমি নাম বদলাই ফেলবো, কারণ আমার ওই নামে আমাকে খুঁজবে। সুতরাং এইটা তাদের উপর একটা প্রেশার আছে, প্রেশার আছে বলে তারা নাম বদলাচ্ছে। প্রেশার না থাকলে কিন্তু নাম বদলাচ্ছে। তাদের যে যোগাযোগগুলো তারা করবে, এটা বন্ধ করা ইজ ইম্পসিবল। আপনার যেই টেকনোলজি এখন সব ছেলেপেলেদের হাতে আছে, সে একটা আইফোন থাকলে সে বিশ্ব তার হাতে। এবং আরো জিনিস আছে আমাদের দেশে আজকে, যেমন সেদিন আমি খুব ভালো একটা জিনিস পড়েছিলাম, বোধহয় আমাদের একজন কলামিস্ট, আমি নামটা বলতে, উনি বলছেন যে আমাদের খেলাধুলার মাঠ থেকে যেই খোলা উদ্যান, তার থেকে তার সামনে ফেসবুকের, ইউটিউবের এগুলো উদ্যান, অনেক জানলা, অনেক বিস্তৃত তার কাছে, ওখানে তার কাছে প্রান্ত, সে ওখানে বিচরণ করছে, সেখান থেকে সে ইনফ্লুয়েন্স হচ্ছে। এখানে আমি ডেকে রাখতে পারবো না। আমাদের মতো দেশগুলো যাদের অর্থনীতি বিশাল একটা সম্ভাবনার দ্বার খুলে গেছে সব দিক দিয়ে, আমাদের আজকে খাদ্যের কথা বলেন, ইন্ডাস্ট্রির কথা বলেন, অ্যাগ্রো প্রোডাক্টগুলোর কথা বলেন, আমাদের দেশ কিন্তু চারিদিক থেকে, তারপরে শিক্ষার কথা, শিক্ষার হারের দিক দিয়ে, সোশ্যাল ইন্ডেক্সগুলোর দিক দিয়ে, আমাদের এমডিজি যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এগুলির দিক দিয়ে আমরা অনেক দিক দিয়ে এগিয়ে গিয়েছি। এখন আমাদের উপরে সেটার এসে প্রতিক্রিয়াটা হচ্ছে, ঢেউটা আমাদের উপর পড়ছে। আমাদের আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী হয়ে তথেষ্ট থাকতে হচ্ছে, রাত দিন তাদের এটার পেছনে ছুটতে হচ্ছে, ওখানে ছুটতে হচ্ছে, এরে ধরতে হচ্ছে, ওরে ধরতে হচ্ছে। এটা আমাদের জাতীয় যে একটা ইউনিফাইড যে গোল, সেটার উপর কিন্তু আঘাত নিয়ে আসছে। সেজন্য আমাদের যারা অগ্রসরমান, যারা তরুণ শ্রেণী, যারা অত্যন্ত আমাদের মেধাবী সন্তানেরা, তাদের কাছে একটা আবেদন থাকবে, নিজের দেশের উপর আঘাত হেনে কিন্তু এটার কিন্তু কোনো সমাধান হবে না। হ্যাঁ, আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি চাইলে আজকে অন্যভাবে বলতে পারি, সে আঘাতটা তো আমার, মানে যে গুলিটা মানে কাকে করা হচ্ছে, আমার দেশকে। যেমন সেখানে কয়েকদিন আগে সীতাকুণ্ডতে একটা গ্রুপকে ধরা হলো, বলা হলো, পত্রপত্রিকায় দেখেছি যে তাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে সেটা থাকে। তুমি আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রি আঘাত করে তুমি কি, হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাচিভ? তার মানে ইউ আর হেল্পিং দ্য ওয়েস্ট। যারা এটা সৃষ্টি করছে, দোজ আর এইমিং টু জাস্ট ক্রিয়েট প্রেশার, ডেস্ট্রয়, তার উপরে আমার যাচ্ছে। মানে মূল কথা হচ্ছে তুমি তোমার নিজের বুকেই বন্দুক, নিজে ছুরিকা করে লাভ নাই। নিজেকে আঘাত করলে নিজের রক্তক্ষরণ হবে। আমি যদি আমার পায়ের রক্তটা কেটে দিই, আমার রক্তক্ষরণ হবে, একসময় আমি নিস্তেজ হয়ে যাব। আজকে কিন্তু আমাদের এখানে যেটা করার চেষ্টা করা হচ্ছে, তাদের কাছে আমার আবেদন থাকবে, তার মানে হচ্ছে তুমি তোমার রক কেটে দিচ্ছ, তোমার রক কেটে তোমার ব্লিডিং হবে, নোবডি উইল কাম টু রেস্কিউ ইউ, ইউ ইয়োরসেলফ উইল বি ডাইং। তখন তুমি আমার জাতি হিসেবে আজকে এজন্যই এটা হবে আবেদন যে আমি যেন আমার রক কাটার ব্যবস্থা না করি, তাহলে নিজেকে নিজে আঘাত না করি। যারা আমি যাতে সেই ষড়যন্ত্রের যে উস্কানি, তাতে যাতে নিজে যে আত্মসমর্পণ না করি। কারণ আমি মার্টিন লুথার কিং এর একটা কথা আমার খুব প্রিয় বাণী, সেটা হচ্ছে তিনি ওনার কথা হচ্ছে যে ডার্ক ক্যানট জাস্ট রিমুভ দ্য ডার্ক, অনলি লাইট ক্যান ডু, হেট ক্যানট রিমুভ দ্য হেট, ইটস অনলি দ্য লাভ। হ্যাঁ, সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।